গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। আমরা এই ক্লাসে মাধ্যমিক ইতিহাসের ৩ নম্বর অধ্যায় বায়ুমণ্ডল থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এই সময় তোমাদের আর ৪-৫ দিন পরীক্ষা বাকি। এই সময় তোমরা এই অধ্যায় থেকে কোন বিষয়গুলো খুব ভালোভাবে পড়বে বা কোন প্রশ্নগুলো তোমরা পরীক্ষার জন্য ভালোভাবে তৈরি করবে, সেই বিষয়টা নিয়েই আমরা কিন্তু এই ক্লাসে আলোচনা করব। ঠিক আছে? তাহলে আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব যারা করোনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে। তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা দেখতে পাবে। আজ আমাদের আলোচনার বিষয় যেটা হচ্ছে এই অধ্যায়ের নাম বায়ুমণ্ডল। ঠিক আছে? তাহলে বায়ুমণ্ডল মানে আমাদের পৃথিবীতে যেখানে যত জল আমরা দেখতে পাই সেই জলটাকেই আমরা বায়ুমণ্ডল বলি ভালো কথায়। ঠিক আছে? তাহলে এখানে চ্যাপ্টারের নাম হচ্ছে যে বায়ুমণ্ডল। তাহলে এখানে আমরা প্রথমেই যেটা দেখতে পাবো সেটা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বেশি জল আমরা কিন্তু সমুদ্রে দেখতে পাই। ঠিক আছে? এছাড়া নদী আরও আমাদের বাড়ির পাশে যে পুকুর আছে সেখানেও আমরা জল দেখতে পাই। ঠিক আছে? তাহলে এই যে সমুদ্র স্রোত, তাহলে এখানে সমুদ্রের মধ্যে কি থাকে? সমুদ্রের মধ্যে কিন্তু সমুদ্রের স্রোত থাকে। এই সমুদ্রের স্রোত তাহলে সমুদ্রের স্রোত কাকে বলে? আর তাহলে সমুদ্রের স্রোত হচ্ছে যে সমুদ্রের যে জল, সমুদ্রের জল যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যায় তখনই সেটাকে কি বলে? সমুদ্র স্রোত বলে। ঠিক আছে? আর এই সমুদ্র স্রোত কিন্তু ২ রকমের হয়। কীরকম? একটাকে বলে উষ্ণ স্রোত, মানে যে স্রোতটা গরম থাকে সেটাকে বলা হয় উষ্ণ স্রোত, মানে যেখানে জলটা গরম থাকে। আর শীতল স্রোত যেখানে জলটা ঠান্ডা থাকে সেটাকে বলা হয় শীতল স্রোত। ঠিক আছে? এটা কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে এই সমুদ্রের জল। ঠিক আছে? আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে সমুদ্র স্রোত সৃষ্টির কারণ। এটাও তোমাদেরকে দেখতে হবে একটু। এটাও তোমরা অবশ্যই দেখবে। এখানে কি কি কারণে সমুদ্র স্রোত সৃষ্টি হয়? তার মধ্যে পৃথিবীর আহ্নিক গতি একটা থাকে, আর কি নিয়ত বায়ুপ্রবাহ, সমুদ্রের জলের উষ্ণতা, ঠিক আছে? স্থলভাগের অবস্থান, এইসব পয়েন্টগুলো কিন্তু এখানে থাকে। ঠিক আছে? আর এরপরে এখান থেকে তোমরা আরও যেটা দেখবে সেটা হচ্ছে যে শৈবাল সাগর কী? এই বিষয়টাও কিন্তু তোমাদেরকে একটু অবশ্যই দেখতে হবে। এটা আমরা ২ নম্বরের প্রশ্নের সাথে আলোচনা করব। ঠিক আছে? ২ নম্বরের প্রশ্ন যখন আমরা আলোচনা করব তখন আমরা এটা বলে দেবো। ঠিক আছে? আর এরপরে সমুদ্র তরঙ্গ আর সমুদ্র স্রোতের পার্থক্য, এটা আমরা ৩ নম্বরের প্রশ্নে আলোচনার সময় বলে দেবো। দুটো জিনিস কিন্তু এক নয়। ঠিক আছে? সমুদ্রের তরঙ্গ তাহলে কাকে বলে? সমুদ্রের তরঙ্গ হচ্ছে যেটা সমুদ্রের যে জল থাকে সেটা যখন ওপর নিচে ওঠানামা করে এক জায়গাতেই, ওপর নিচে যখন সেটা ওঠানামা করে তখন সেটাকে বলে সমুদ্রের তরঙ্গ। ঠিক আছে? তাহলে আমরা সমুদ্রে গিয়ে যেটাকে দেখি সেটাকে আমরা সমুদ্রের তরঙ্গই বলবো, বা দীঘাতে বা পুরীতে গিয়ে যেটা আমরা দেখি। ঠিক আছে? আর এরপরে সমুদ্র স্রোতের কিছু ফলাফল বা প্রভাব, এটাও কিন্তু তোমাদেরকে এখান থেকে অবশ্যই একবার ভালোভাবে দেখে নিতে হবে। ঠিক আছে? আর এরপরে এই অধ্যায়ে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেমন হচ্ছে যে জোয়ার আর ভাটা। জোয়ার কি? সমুদ্র বা নদীতে যখন জল বেড়ে যায় তখন সেটাকে আমরা জোয়ার বলি, আর যখন জল কমে যায় তখন সেটাকে আমরা কি বলি? ভাটা বলি। ঠিক আছে? এটা তোমরা অবশ্যই খুব ভালোভাবে মনে রাখবে। আর একটা কোনো জায়গায় সেখানে দিনে ২ বার জোয়ার হয় আর ২ বার ভাটা হয়। ঠিক আছে? উম একটা কোনো একটা জায়গায় একবার জোয়ার হওয়ার পর আবার ৬ ঘন্টা ১২ মিনিট পর আবার সেখানে জোয়ার ও ভাটা হয়। ঠিক আছে? আর একটা স্থানে যদি কোনো একটা জায়গায় যদি একবার মুখ্য জোয়ার হয় তাহলে সেখানে আবার ১২ ঘন্টা ২৪ মিনিট পর উম যে কী হবে? গৌণ জোয়ার হবে। ঠিক আছে? এটা একটা, এইগুলো অবশ্যই একবার শর্ট কোয়েশ্চেনের জন্য এগুলো তোমরা পড়বে। ঠিক আছে? আর এরপরে তা জোয়ার ভাটার মধ্যে সময়ের ব্যবধান তো এইগুলো। আর এরপরে যেগুলো আছে ভরা কোটাল, মরা কোটাল, এগুলো আমরা ২ নম্বরের প্রশ্ন আলোচনার সময় আমরা এগুলো বলে দেবো। ঠিক আছে? তাহলে ১ নম্বরে আরেকটা জিনিস যেটা তোমাদের এখান থেকে দেখতে হবে সেটা কি? সেটা হচ্ছে যে সিজিগি। সিজিগি কি? এই যে জোয়ার ভাটা কিসের জন্য হয়? চাঁদ আর সূর্য আকর্ষণ করে পৃথিবীকে, তার জন্যই কিন্তু এই জোয়ার ভাটা হয়। ঠিক আছে? তাহলে পৃথিবী, চাঁদ আর সূর্য যখন একটা সরলরেখায় থাকে তখনই সেটাকে কি বলে? সিজিগি বলে। ঠিক আছে? এটা অবশ্যই তোমরা খুব ভালোভাবে পড়বে। আর পেরিজি আর অ্যাপোজি। পেরিজি হচ্ছে যে পৃথিবী থেকে যেদিন চাঁদের দূরত্ব কম থাকে সেটাকে বলে পেরিজি, আর পৃথিবী থেকে যেদিন চাঁদের দূরত্ব বেশি থাকে সেটাকে বলা হয় অ্যাপোজি। এই দুটো জিনিসও অবশ্যই এখান থেকে তোমাদেরকে দেখতে হবে। ঠিক আছে?
আর এরপরে জোয়ার ভাটার যে ঘটনাগুলো সেগুলো আমরা আলোচনা করব। তাহলে এখান থেকে প্রথমেই যেটা তোমাদের আলোচনার প্রশ্ন থাকবে সেটা হচ্ছে যে শৈবাল সাগর কী এটা, তাহলে এটা কিভাবে লিখবে যদি পরীক্ষায় এরকম প্রশ্নটা থাকে সেটা আমরা করিয়ে দিচ্ছি, তোমাদের আলোচনা বুঝিয়ে দেবো, ঠিক আছে। আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করবে, ঠিক আছে। তাহলে শৈবাল সাগর, শৈবাল এখানে আগে সংজ্ঞা লিখতে হয়। সংজ্ঞা তাহলে কি হবে, যে সমুদ্রের মাঝখানে একটা স্রোতহীন জায়গা থাকে, শান্ত জায়গা, সেখানে কিছু শৈবাল বা আগাছা জন্মায়, সেটাকেই বলা হয় শৈবাল সাগর। যেখানে স্রোত থাকে না সেখানেই কিন্তু এটা কিছু শ্যাওলা বা আগাছা জাতীয় গাছ জন্মায়, ঠিক আছে। এবার এর একটা ব্যাখ্যা থাকে কীরকম, যদি আমরা আটলান্টিক মহাসাগর বলি, আটলান্টিক মহাসাগরের উত্তর নিরক্ষীয় স্রোত আর উত্তর আটলান্টিক স্রোত এবং ক্যানারি স্রোতের মিলন, এই তিনটে সমুদ্র স্রোত যখন এক জায়গায় মিশে যায় তার জন্য কিন্তু এরকম একটা আটলান্টিক মহাসাগরে এরকম একটা জিনিস দেখতে পাওয়া যায়। আবার প্রশান্ত মহাসাগরেও কিন্তু এটা দেখা যায়, সেখানে দুটো স্রোতের জন্য হয়, সেটা তোমরা একটু দেখে নিও, ঠিক আছে। আর এরপরে এর কিছু বৈশিষ্ট্য থাকে, যেমন কি কি, এখানে কি হয়, এখানে উষ্ণতা আর লবণতা, সমুদ্রের উষ্ণতা আর লবণতা নুনের ভাগ একটু বেশি থাকে। আর এটা কীরকম হয়, এটা ডিমের মতো দেখতে হয়, ডিম আকৃতির আর কি। আর এখানে জাহাজ চলাচলে কিন্তু এটা অসুবিধা হয়, এটাই হবে এর বৈশিষ্ট্য। তাহলে সংজ্ঞা আর উদাহরণ আর বৈশিষ্ট্য এইভাবেই কিন্তু তোমরা উত্তরটা তৈরি করবে, ঠিক আছে। এর পরের প্রশ্ন যেটা আছে হিমপ্রাচীর কি, এটা মাধ্যমিকে 2023-এ এসেছিলো, এটা খুব ভালোভাবে তোমরা পড়বে, ঠিক আছে। উত্তর আমেরিকা সংজ্ঞা কী হবে, উত্তর আমেরিকার নিউ ফাউন্ডল্যান্ডের উপকূল বরাবর উত্তর পূর্ব আটলান্টিক মহাসাগরের উষ্ণ উপসাগরীয় স্রোত। তাহলে এখানে উত্তর পূর্ব আটলান্টিক মহাসাগরের উষ্ণ উপসাগরীয় স্রোতের ঘন নীল জল এবং শীতল ল্যাব্রাডর স্রোতের ঘন সবুজ জলের যে একটা সীমানা, মানে দুটো জল যে আলাদা, একটার রং ঘন নীল আর একটার রং ঘন সবুজ, এই দুটো জল যে মেশে না সেটার একটা সীমানা অনেক দূর পর্যন্ত দেখা যায়, এটাকেই বলা হয় হিমপ্রাচীর, ঠিক আছে। তাহলে এখানে কেন হয়, কারণ এখানে দুটো স্রোত মিশছে, উষ্ণ স্রোতের সঙ্গে গরম স্রোতের সঙ্গে ঠান্ডা স্রোতটা মেশার জন্য কিন্তু এই জিনিসটা হয় এখানে, ঠিক আছে। উষ্ণ স্রোত আর শীতল স্রোত মিলানোর জন্য এটা হয়। আর এর প্রভাব এখানে কি হয়, এখানে মগ্নচড়া তৈরি হয়, মগ্নচড়া মানে যেখানে প্রচুর মাছেরা থাকে, ঠিক আছে। আর এখানে ঝড়ঝঞ্ঝা হতে হয়, আর জাহাজের কিন্তু যাওয়ার সমস্যা হয় এই হিমপ্রাচীরের জন্য, ঠিক আছে। এটা একটা প্রশ্ন, এটাও ভালোভাবে অবশ্যই পড়তে হবে, ঠিক আছে। আর আর এরপরে যেটা এখান থেকে পড়বে সেটা হচ্ছে যে মগ্নচড়া কী, মগ্নচড়া তাহলে এই যে শীতল যে সমুদ্র স্রোত যেগুলো আছে তার সাথে যেসব হিমশৈলগুলো ভেসে আসে সেগুলো যখন উষ্ণ স্রোতের কাছে আসে তখন কি হয়, সেগুলো গলে যায়। আর এই হিমশৈলের মধ্যে যেসব নুড়ি বালি কাদা কাঁকড় থাকে সেগুলো সমুদ্রের মাঝখানে জমা হয়ে একটা চড়ার মতো পড়ে যায়, এটাকেই কি বলে, এটাকেই বলে মগ্নচড়া, ঠিক আছে। আর একটা বিখ্যাত মগ্নচড়ার উদাহরণ হবে গ্র্যান্ড ব্যাংক, ঠিক আছে। আর এর গুরুত্ব কি হবে, এর গুরুত্ব হবে এখানে প্রচুর প্ল্যাঙ্কটন জন্মায়, সেই জন্য এইগুলোতে খুব ভালো মাছ পাওয়া যায়, ঠিক আছে। এটা হবে এর গুরুত্ব, ঠিক আছে। আর এরপরে মুখ্য জোয়ারে তাহলে সংজ্ঞাটা কী হয়, পৃথিবীর যে অংশ সামনে চাঁদ আসে সেখানে চাঁদের আকর্ষণে যে জোয়ার সৃষ্টি হয় সেটাকেই বলা হয় মুখ্য জোয়ার, এটা সংজ্ঞা হবে। আর এর কিছু বৈশিষ্ট্য লিখতে হবে, গৌণ জোয়ারের থেকে এটা অনেক বেশি তীব্র, মানে এখানে স্রোত অনেক বেশি থাকে, ঢেউ অনেক বেশি থাকে, আর জল অনেক বেশি থাকে, আর চাঁদের আকর্ষণে এই জোয়ার হয় বলে একে চান্দ্র জোয়ারও বলে, ঠিক আছে। আর একটি স্থানে মুখ্য জোয়ারের ব্যবধান কত থাকে, 24 ঘন্টা 48 মিনিট, এই তিনটে এর বৈশিষ্ট্য হবে, ঠিক আছে। আর এরপরে যেটা আছে সেটা হবে গৌণ জোয়ার। গৌণ জোয়ারে কি হয়, গৌণ জোয়ার হচ্ছে যে সংজ্ঞা, তাহলে মুখ্য জোয়ারের ঠিক উল্টো দিকে মানে প্রতিপাত স্থানে কেন্দ্রাতিক বলের জন্য পৃথিবীর যে জোয়ার হয় তাকে গৌণ জোয়ার বলে, ঠিক আছে। আর এর বৈশিষ্ট্য, এর এখানে ঢেউ বা স্রোত মুখ্য জোয়ারের থেকে কম থাকে, আর একে পরোক্ষ জোয়ারও বলে। চাঁদের আকর্ষণে গৌণ জোয়ারের সৃষ্টি হয়, সৃষ্ট চাঁদের অবস্থান আর গৌণ জোয়ারের মধ্যে সৃষ্ট কৌণিক দূরত্ব কত হয়, 180 ডিগ্রি, ঠিক আছে। এরপরে মুখ্য জোয়ার আর গৌণ জোয়ারের ছবিটা তোমরা অবশ্যই দেখে নাও, ঠিক আছে। এই যে এদিকে হয় মুখ্য জোয়ার একটা, আর একটা হচ্ছে গৌণ জোয়ার, এই যে ছবিটা আমরা এঁকে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। এটা তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে এটা, ঠিক আছে।
আর এর পরের প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে অ্যাপোজি জোয়ার। অ্যাপোজি জোয়ার জিনিসটা কি? এটা হচ্ছে যে পৃথিবী আর চাঁদের মধ্যে যেদিন দূরত্ব সবথেকে বেশি হয় তখন প্রায় 4,00,000 এই কিমি তখন যে জোয়ারের সৃষ্টি হয় তখনই সেটাকে বলা হয় অ্যাপোজি জোয়ার। ঠিক আছে? আর এখানে কি হয়? এখানে দূরত্ব বেশি হওয়ার জন্য পৃথিবীর ওপর চাঁদের আকর্ষণ কিন্তু কমে যায়। এটা একটা বৈশিষ্ট্য হবে। ঠিক আছে? আর এখানে কিন্তু জোয়ারের যে স্রোত সেটা কিন্তু অনেকটাই কম থাকে। ঠিক আছে? আর এর পরেরটা পেরিজি জোয়ার, অ্যাপোজি জোয়ার কিন্তু মাধ্যমিকে 18 আর 24 দুবারে এসেছিল। তোমরা খুব ভালোভাবে এটা তৈরি করবে। আর এর পরেরটা হচ্ছে পেরিজি জোয়ার। এটাও মাধ্যমিকে 2020 তে এসেছিল। তাহলে এখানে কি হয়? এখানে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কমে কত? 3.56 লক্ষ কিমি হয় যেদিন, তখন যে জোয়ার হয় সেটাকেই বলা হয় পেরিজি জোয়ার। তাহলে এখানে দূরত্ব কমার জন্য এখানে কিন্তু পৃথিবীর উপরে চাঁদের আকর্ষণটা একটু বাড়ে। ঠিক আছে? এই সময় জোয়ারের তীব্রতা একটু বেশি হয়, 20% কিন্তু বেড়ে যায়। আগে যা ছিল তার থেকে অ্যাপোজিট থেকে পেরিজিতে কিন্তু 20% জোয়ারের শক্তি বেড়ে যায়। ঠিক আছে? এটা অবশ্যই পড়বে। আর আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে যে সমুদ্র স্রোতের সংজ্ঞা দাও। এটাও একটা প্রশ্ন হতে পারে। এটা মাধ্যমিকে একবার পড়েও ছিল 2020 তে এটাও একবার তোমরা অবশ্যই পড়ে রাখবে। ঠিক আছে? সমুদ্রের জলের উপর এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহকেই কি বলে? সমুদ্র স্রোত বলে। ঠিক আছে? এটাও খুব ভালোভাবে তোমরা সংজ্ঞা দিয়ে পড়বে, অবশ্যই সংজ্ঞা লিখবে। ঠিক আছে? তাহলে এই প্রশ্নগুলোই তোমরা ভালোভাবে তৈরি করো। আর এখান থেকে এই অধ্যায় থেকে 1 নম্বরের শর্ট প্রশ্ন আমরা আমাদের চ্যানেলে আগে করিয়েছি, সেগুলো তোমরা অবশ্যই দেখে নেবে। আমাদের চ্যানেলের প্লেলিস্টে গেলে তোমরা সেটা দেখতে পাবে। ঠিক আছে? আর এর পরের ক্লাসে আমরা এই অধ্যায় থেকে 3 নম্বর ও 5 নম্বরের প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব।